আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তারেক রহমান সম্প্রতি তার একটা বক্তৃতায় বলেছেন তিনি একটা গরম চেয়ারে বসে আছেন। চেয়ারটা গরম, ক্ষমতার গরম, প্রতিহিংসার গরম, ক্ষমতা অন্য কেউ লাভ করার জন্য নানা রকমের ষড়যন্ত্র হতে পারে সেটার গরম। সুতরাং ওই চেয়ারটা গরম, তাতে কোনো সন্দেহ নাই। আর বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করা হয় না, গণতান্ত্রিক প্রক্রিয়া ডেভেলপ হয়নি, সুতরাং কে কোন দিক থেকে কি করছে অথবা বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো যেহেতু সত্যিকার অর্থে শক্তিশালী করা হয় নাই, পুনর্গঠন করে সংস্কার করা হয় নাই, সুতরাং চেয়ারটা অনেক গরম। এবং বাংলাদেশের ইতিহাস আমাদেরকে বলে যে এটা পৃথিবীর অন্যান্য দেশ থেকে এটা বেশি গরম। কারণ আমরা দেখেছি 1975 সালে শেখ মুজিবুর রহমান এই চেয়ারে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সপরিবারে নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ক্ষমতাকে কেন্দ্র করে জেলখানায় গিয়েছিলেন, সিপাহী জনতার বিদ্রোহে তিনি মুক্ত হয়েছেন। তার বন্ধু সম যে জেনারেলরা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন তারাই তাকে পরবর্তীতে চিটাগাংয়ের সার্কিট হাউসে গুলি করে নৃশংসভাবে খুন করেছিল। প্রেসিডেন্ট এরশাদ পরবর্তীতে সেনাপ্রধান, তিনি ক্ষমতা নিয়েছিলেন। ক্ষমতা নিয়ে তিনিও আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামের 3 দলীয় জোটের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে 90-তে তিনি ক্ষমতা হারিয়েছিলেন। আমরা তারপরে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ জনগণ কত রকমভাবে সাফার করেছে এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির জন্য। জ্বালাও পোড়াও হয়েছে, বাসে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, লগি বৈঠা নৌকা, নানা রকমের পিটিয়ে সাপের মতো করে লোকজনকে মেরে ফেলা হয়েছে। কত রকমভাবে প্রতারণা নির্বাচন হয়েছে। এরশাদ 86-তে নির্বাচন করেছে, 96-তে একটা নির্বাচন হয়েছে। সাজানো গোছানো নানা রকমের রাতের ভোট, দিনের ভোট, আমির ভোট, নানা রকমের ভোট হয়েছে। সেনাবাহিনী নানা রকম করে অসাধু উদ্দেশ্য চারিতার্থ করেছে। সুতরাং চেয়ারটা গরম। চেয়ারটা, এই গরম চেয়ারকে সর্বশেষ শেখ হাসিনা 17 বছর এই গরম চেয়ারটা নানা রকম অসাধু উপায় মেনটেন করে ধীরে ধীরে ক্ষমতা করায়ত্ত করে তিনি 17 বছর লম্বা করেছিলেন। ইউনূস 5 বছর থাকতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা থাকতে পারেননি। প্রায় 600 নানা রকমের ছোটোখাটো আন্দোলন দিয়ে তাকে 1.5 বছরের মাথায় ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আমাদের তারেক রহমান ক্ষমতায় আছে। অবশ্যই এই চেয়ারটা গরম। এখন তারেক রহমানের অবশ্যই এই গরম চেয়ার নিয়ে নানা রকম পরিকল্পনা থাকার কথা। কেননা এই গরম চেয়ারে যাওয়ার জন্য তিনি 2001 থেকে 2006-তে হাও ভবন কেন্দ্রিক একটা শাসনতন্ত্র প্রতিষ্ঠা করে তার নানা রকমের থিওরি তিনি প্র্যাকটিস করেছিলেন। গত 17 বছর ধরে তিনি বিরোধী দলের থেকে নানা রকম আন্দোলন সংগ্রাম করেছেন, দেশকে গণতন্ত্রের পথে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তার দল ক্ষমতায় গিয়েছে। এখন তিনি, বলা যায় যে তার জীবনের যত চাওয়া পাওয়াগুলো ছিল রাজনীতি কেন্দ্রিক, তিনি ক্ষমতায় প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে, বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে তার বড় একটা অংশকে তিনি পূরণ করেছেন। এখন তাকে তো বাংলাদেশের কিছু লোকজন ক্ষমতায় বসিয়েছে, এখন তিনি তার চাওয়াটা পূরণ করেছেন। যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তার বড় একটা অংশের, যাদের ভাগটা বেশি, তাদেরকে তিনি মন্ত্রী এমপি বানিয়েছেন, তাদেরকে তিনি নানা পদে বসিয়ে দিয়েছেন। পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আরও অনেককে হয়তো বসাবেন। নানা জনকে তিনি নানা ইউনিভার্সিটি, নানা রকমের ব্যাংক, বিমাতে, নানা জায়গাতে তিনি সরকারি পদগুলোতে বসিয়ে দিয়েছেন। সুতরাং তাদেরকে তিনি সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন, তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করছেন। এখন বাংলাদেশের যে 20 কোটি মানুষ যারা তার সাথে যে রিলেশন, তার ক্ষমতার যেই
অংশ, সেই অংশের সাথে যাদের সম্পর্ক অনেক অল্প, তাদেরকে তিনি কীভাবে সন্তুষ্ট করবেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, নানা রকমের গণসংযোগ, নানা রকমের প্রচারণা দিয়ে তিনি সেই চেষ্টাটা করছেন, মিডিয়ার মধ্য দিয়ে সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন। এখন সভ্য সমাজ এবং অসভ্য সমাজের মধ্যে একটা ডিফারেন্স আছে। তিনি যেহেতু ইংল্যান্ডে ছিলেন 17 বছর ধরে, সভ্য সমাজের নিয়ম নীতি তিনি জানেন। আর বাংলাদেশে তিনি বড় হয়েছেন, তিনি তার বাবা মা বা তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দেখেছেন যে বাংলাদেশের অসভ্য সমাজটাকে কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, তিনি সেটাও দেখেছেন। এখন সভ্য সমাজ এবং অসভ্য সমাজের মধ্যে তিনি হয়তো একটা ব্রিজ, মানে যোগাযোগ, সংযোগ তৈরি করার চেষ্টা করবেন, এবং সংযোগের মধ্য দিয়ে হয়তো বাংলাদেশ একটু সভ্যতার পথে হাঁটতে পারে, শিক্ষা দীক্ষা উন্নতির পথে হাঁটতে পারে। দুর্নীতিগ্রস্ত সমাজকে তিনি হয়তো বা আইনের শাসনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে পারেন, অনিয়মের যে শৃঙ্খলটা আছে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করতে পারেন, নিয়মতন্ত্র, শিক্ষার আলো, সেগুলো বিকাশ করার চেষ্টা করতে পারেন। এখন তারেক রহমান ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে তিনি নতুন একটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সেটা হচ্ছে তাকে প্রমাণ করতে হবে তিনি যোগ্য, তার ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল। এখন যোগ্যতার এই প্রমাণটা করতে হলে তাকে সমাজের নানা অঙ্গনে যারা আছে তাদেরকে যোগ্যভাবে নেতৃত্ব দিতে হবে, তাদের ভিতর থেকে যোগ্যতম অংশকে সামনে এনে জাতিকে সুযোগ্যভাবে নেতৃত্ব দেওয়ার একটা দলবদ্ধ উপায় তৈরি করতে হবে। দলের প্রধান হিসেবে সব কিছুর দায় দায়িত্ব তার উপর বর্তাবে, সুতরাং তাকে সারাক্ষণ মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে এবং টিমটাকে রিভিউ করতে হবে। তারেক রহমান যেই গরম চেয়ারে বসেছেন, সেই গরম চেয়ারে আমরা দেখেছি যারা যারা বসেছেন, ক্ষমতার এটাই একটা উপায়, মানে কিছু জিনিস আছে নিয়তি, মানে জন্ম নিলে আপনাকে মৃত্যু হতে হবে, আপনি উপরের দিকে উঠলে আপনাকে নিচে নামতেই হবে, আপনি নিচে নেমে গেলে সেখান থেকে আপনি উপরে উঠবেন। কেন, এটাই হচ্ছে গিয়ে প্রকৃতির নিয়ম, ঠিক আছে? সুতরাং তারেক রহমান এখন অনেক অনেক নিচে ছিলেন। তিনি দেশ ছেড়ে মুচলেখা দিয়ে নানাভাবে 17 বছর লন্ডনে ছিলেন, অনেক নিচে ছিলেন। সেখান থেকে তিনি এখন সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছেন। নিচে থেকে যা ছিল সেটা উপরে উঠবে, চেষ্টা করলে। তিনি চেষ্টা করে গেছেন, এখন তিনি উপরে উঠেছেন। সেই উপরটা তিনি কতদিন ধরে রাখতে পারেন? আবার এই যে শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে গেছে, এখন সবচেয়ে নিচে আছে, এখন সেখান থেকে সে উপরে উঠবে। এখন তারেক রহমান তার উপরে উঠাটা কতদিন ধরে রাখতে পারেন? শেখ হাসিনা তার নিচে নামাটাকে কবে নাগাদ উপরে তুলতে পারেন? এখন সেই সংগ্রামটা চলতে থাকবে, এবং এই সংগ্রামে যেহেতু তারেক রহমান উপরে আছেন, তার এখন স্বাভাবিক গন্তব্য হচ্ছে নিচে। এখন তিনি যদি ভালো কাজ করেন, তিনি যদি প্রশাসন, পুলিশ, জনগণ, সমাজের ইনফ্লুয়েন্সিয়াল বডি সবাইকে যদি ঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে তিনি উপরে থাকাটা তার একটু লম্বা হতে পারে, তিনি আজীবন থাকতে পারেন, তার পরিবারের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে পারেন, প্রভাবশালী অংশকে তিনি যত বেশি তার মধ্যে ইনক্লুড করতে পারেন তত বেশি তার নিরাপত্তাটা বেড়ে যায়। আর যদি তিনি সেটা করতে না পারেন, তাহলে তিনি হুমকির সম্মুখীন হন। এবং হাসিনা যেমন করে 5ই আগস্টের সকাল পর্যন্ত জানতো না যে তার কি হয়েছে, তারেক রহমানও দেখা যেতে পারে যে কোনো এক সময় 5 বছর, 10 বছর, 1 বছর, 1 মাস, কে জানে, এমন একটা সম্মুখীন হতে পারে না সিচুয়েশনের। কারণ আমরা বাংলাদেশের ইতিহাসে এমন কোনো শাসন ব্যবস্থা দেখিনি যেটা খুব স্বাভাবিকভাবে শেষ হয়েছে। কোনো শাসন ব্যবস্থা, হ্যাঁ, 90 থেকে 2010 পর্যন্ত, 2007 পর্যন্ত শাসনতন্ত্রটা স্বাভাবিকভাবে শেষ হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে, পার্টিসিপেটিভ নির্বাচনের মধ্য দিয়ে সব দল নির্বাচন করেছে। এখন
তারেক রহমান তো ক্ষমতায় এসেছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে। আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করার মধ্য দিয়ে তিনি তার ক্ষমতাটা লম্বা করার চেষ্টা করেছেন, যেটা অবশ্যই একটা রেড সিগনাল। কারণ আওয়ামী লীগ তো সংঘবদ্ধ একটা দল, অনেক অনেক লোকজনের একটা দল। এখন তিনি যদি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করা সবার জন্যে, আওয়ামী লীগের মতো বিশাল একটা দলকে বঞ্চিত করে, অথবা সমাজের সুশীল অংশের বড় একটা অংশকে, যোগ্যতাকে যদি তিনি প্রমোট না করেন, তাহলে তার ভবিষ্যৎটা খুব একটা ভালো কিছু হবে না। শেখ হাসিনা 17 বছর কীভাবে ছিল? কারণ সে তার মতো করে সে একটা প্রভাবশালী বলয়কে তার সার্কেলের মধ্যে নিয়ে এসেছিল, তারাই বাকি সব মেনটেন করতো, সে শুধু ডিরেকশনটা দিত। এখন তারেক রহমানকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যোগ্যতম লোকদেরকে তার সার্কেলের মধ্যে নিয়ে আসতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং যারা যারা রাজনীতি করে তাদের রাজনীতি করার সহজতম রাস্তাটা দেখিয়ে দিতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে সবাই ক্ষমতার পালাবদলে অংশ নিতে পারে, জনগণ যাতে ভোট দিতে পারে, জনগণের বয়স যাতে হারিয়ে না যায়, যাতে অসাধু উপায়ে বিদ্রোহ, বিপ্লব, গণ অভ্যুত্থান, সেনাবাহিনীর কু, এগুলোর মধ্য দিয়ে যাতে বাংলাদেশের ক্ষমতার পালাবদল না হয়, সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। তাহলেই তিনি মোটামুটি তার জন্যে, তার পরিবারের জন্য, বাংলাদেশের জন্য একটা নিরাপদ শাসনতন্ত্র চালু করতে পারেন। এবং আলটিমেটলি তিনি যে গরম চেয়ারের কথা বলছেন, সেই গরম চেয়ারের গরমটা অনেক স্বাভাবিকভাবেই কমে যাবে। কেননা নিয়মতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই জাপানে কেউ ক্ষমতা নিতে চায় না, কারণ সেখানে দুর্নীতি হয় না, অপনীতি নাই, রাজতন্ত্র কায়েম করার কিছু নাই। ক্ষমতা নেওয়াটা হচ্ছে একটা দায়িত্ব, এবং সে দায়িত্বটা হচ্ছে বিশাল চাপের একটা ব্যাপার। তারেক রহমান যেভাবে এনজয় করছেন সেটা আমাদেরকে আসলে অশনি সংকেতই দেয়। কারণ ক্ষমতা এনজয় করার জায়গা না। আমরা দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নানা জায়গাতে ঘুরে বেড়াতেন, তিনি তার পাঞ্জাবির জন্য যে গনিমতের মাল সেটা তিনি নিতে পারেননি, কারণ তিনি সবাইকে বন্টন করার পরে নিজে নিয়েছেন। সাম্য, ন্যায় বিচার তিনি যদি তারেক রহমান প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে এরকমই তিনি এনজয় করবেন। এটা এনজয় করার মতো তার জন্য, কিন্তু এটা আসলে দায়িত্ব। এখন আমরা আশা করব যে বাংলাদেশের আসলে ক্ষমতার রাজনীতি পরিবর্তন হবে, বাংলাদেশ জনমানুষের সচেতনতার মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবে, এবং শাসনতন্ত্রের পরিবর্তনের মধ্য দিয়ে সভ্য লোকজন আস্তে আস্তে উঠে আসবে, এবং ইউনূসের মধ্য দিয়ে একটু পরিবর্তন হয়েছে, তারেক রহমানের মধ্য দিয়ে আরেকটু পরিবর্তন হবে, আস্তে আস্তে বাংলাদেশ পরিবর্তনের পথে হাঁটবে। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।